ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ আলোচনা করছি। আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদি ভাই, ওনার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। ওসমান হাদি ভাই আসলে ছিলেন কোথায়? উনি থাকতেন একটা বনানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে, তিনি ইংরেজি বিভাগে পড়াতেন। আর উনি পিএইচডি অর্জন করেননি বা পোস্ট ডক্টরেটও করেননি। আহামরি কোনো তার ডিগ্রি ছিল না। ঢাকা শহরে তার থাকার মতো ভালো জায়গা ছিল না, ফ্ল্যাট ছিল না, ব্যাংকে অগাধ টাকা ছিল না অনেক কিছু। যে ইনকলাব মঞ্চ দিয়ে কালচারাল লড়াইটা চালাচ্ছিলেন হাদি ভাই, সেখানে কর্মীর সংখ্যাও ছিল হাতে গোনা কয়েকজন। এবং ঢাকা আর্টে যখন তিনি প্রচারণা চালাতেন, তার সঙ্গে কে থাকতো? গোটা কতক লোক মাত্র থাকতো। এ নিয়ে এই সামান্য লোক কয়েকজন থাকার কারণে তখন সেই সময়ে ইসলামপন্থীদের কাউকে এবং বহু লোককে, আরও অন্যান্য পন্থীদেরকে তাদের হাদি ভাইয়ের বিষয়ে হাদি ভাইকে তাচ্ছিল্য করতে আমরা দেখেছি পর্যন্ত। যাই হোক, আসলে হাদি ভাইয়ের বয়সটা কতটুকু আপনারা জানেন? হাদি ভাই জন্মগ্রহণ করেছিলেন 1993 সালে। সেই হিসেবে এখন তার বর্তমান বয়স কত? 32। এই সংক্ষিপ্ত জীবনে তিনি যে সামাজিকভাবে দেশের মধ্যে যে ইমপ্যাক্ট তৈরি করেছেন, পৃথিবীতে যে তার একটা আঁচড় দাগ যে তিনি রেখে গেলেন, এটা কিন্তু কম নয়। দেশ জাতি এবং জনগণের বা উম্মার জন্য যে দৃষ্টান্ত তিনি স্থাপন করে গেছেন, লাখো কোনো পিএইচডিধারীরাও, কোনো এমফিল ডিগ্রিধারীরাও তা করতে পারেনি। কোটি কোটি টাকার মালিক, অথচ ন্যূনতম কোনো ইমপ্যাক্ট তৈরি না করেই নীরবে মরে গেছে কত অগণিত অসংখ্য মানুষ। এবং কত যে নন্দলাল, কত যে ব্যক্তি, কত যে মানুষ 10টা 5টা চাকরি আর গাড়ি বাড়ির পিছনে ছুটে আস্ত জীবন কাটিয়ে গেছে। উম্মার জন্য কোনো কাজ তারা করে যেতে পারেনি, কোনো ফলদায়ক পজিটিভ ইমপ্যাক্ট তারা ফেলে যেতে পারেনি। সুতরাং দৃষ্টান্ত, কেরিয়ার, হাই স্যালারির চাকরি, গাড়ি বাড়ি আর একটা নির্ঝঞ্ঝাট জীবন, এসব কিছুই ছিল না আসলে সেই হাদি ভাইয়ের। কিন্তু ওসমান হাদিরা যুগে যুগে আমাদের চোখ খুলে দিয়ে গেল, আমাদের শিখিয়ে যান জীবনের সত্যিকারের দর্শনটা কি। লোভ হয় ওসমান হাদির জীবন দেখে, যে কেরিয়ার আর এস্টাবলিশমেন্ট ইমপ্যাক্ট তৈরি করতে পারে না, দেশ এবং উম্মার জন্য কাজে লাগে না, তার কতটুকু বা মূল্য আছে? আপনারাই বলেন। আমার কাছে সফলতার মানদণ্ড হচ্ছে সেই ইমপ্যাক্ট তৈরি করতে পারা। আমি সেটাকেই সফলতা আমিও মনে করছি, আপনারাও মনে করছেন, আশা করছি। নিকট অতীতে শহীদ ওসমান হাদির চাইতে বিস্ময়কর এবং মাল্টি ট্যালেন্টেড ক্যারেক্টার আমার আর চোখে পড়েনি। জীবনের সত্যিকার সার্থকতা এবং যে দেশ এবং উম্মার জন্য কিছু করে যেতে পারা সবথেকে গুরুত্বপূর্ণ আমার কাছে এটাই মনে হয়েছে। তিনি সেটি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে গেছেন। এবং ইমপ্যাক্টলেস জীবন, 50 বছর বাঁচার চাইতে ইমপ্যাক্টফুল 5 বছর বেঁচে থাকাটা গৌরবের, তিনি কথা আমাদেরকে বলেছেন। কত গুরুত্বপূর্ণ কথা আপনারা একটু খেয়াল করেন। হাদি ভাই সেই ভাই যে সময়ের সাহসী সেনাপতি। আমরা গৃহকোণের নির্ঝঞ্ঝাট জীবন বাদ দিয়ে হয়তো রাজপথ আবারও বেছে নেব ইনশাল্লাহ। এসি রুমের নিভৃতে আসা মৃত্যুর চাইতে আধিপত্যবাদ এবং বেইনসাফের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক পেতে আলিঙ্গন করতে চাই সেই হাদি ভাইয়ের মতো বীরের মৃত্যু আসলে থামে না, মৃত্যু আসলে জীবনকে থামায় না, এটা হাদি ভাই রেকর্ড করে গেলেন। যাই হোক, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এখনও যে হাদি ভাই বেঁচে থাকলে আরও কিছু কাজ করে যেতে পারতেন। আমার কেন জানি মনে হয় শ্রেণী বৈষম্যের শৃঙ্খলটা উনি ভেঙে দিত। অর্থনৈতিক যে বৈষম্য আজ পুরো দেশে বা পুরো বিশ্বে বাস্তবতা,
এবং পুঁজিবাদী ব্যবস্থায় ধনী শ্রেণীর হাতে আসলে যে সম্পদ ক্রমাগত কেন্দ্রীভূত হচ্ছে, বাড়ছে, এবং নিম্ন বিত্ত এবং মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা প্রতিনিয়ত যে কঠিন হয়ে পড়ছে, এটা আমার মনে হয় উনি চেষ্টা করতেন এই বিষয়টার জন্য, কাজ করতেন, এই অমানবিক বিষয়টা নিয়ে তিনি কাজ করতেন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী আমরা কি পেয়েছি? বিশ্বের 1% অনলি 1% ধনী মানুষের হাতে মোট সম্পদের প্রায় অর্ধেক কেন্দ্রীভূত। চিন্তা করতে পারেন, যা উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে আরও প্রকট হয়ে উঠেছে। বাংলাদেশও কিন্তু এর ব্যতিক্রম নয়। আমাদের দেশে ধনী এবং দরিদ্রের যে ব্যবধান দিন দিন বাড়ছে, সামাজিক স্থিতিশীলতাকে করছে যে প্রশ্নবিদ্ধ, এই বিষয়টি জনগণকে আসলে বুঝতে হবে, আরও সচেতন হতে হবে। যেখানে জনগণ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়, সেখানেই ক্ষমতাসীন গোষ্ঠী নিজেদের স্বার্থে সম্পদ কুক্ষিগত করে রাখে। এমতাবস্থায় এই যে শ্রেণী বৈষম্য দূর করতে হবে, এটা যে দূর করা দরকার, এটা আমার মনে হয় হাদি ভাই এই কাজটা আসলে করতেন। আমরা নীতি নির্ধারকদের ওপর নির্ভর করেই চলছি, এবং আসলে এই বিষয়টা, এই যে অর্থনৈতিক বৈষম্যের জন্য গণমানুষকে কিন্তু সোচ্চার হতেই হবে, না হলে কিন্তু একটা কখনো হবে না। আমার মনে হয় উনি যে কাজ করে গেছেন সেটা ঠিক আছে, আমার মনে হয় উনি অনেক কাজ করতেন মানুষের জন্য, উম্মার জন্য। একজন অর্থনীতিবিদ যে থমাস পিকেটি, তার গবেষণায় একটা বিষয় দেখিয়েছেন, যেখানে ধনীদের সম্পদ গড়ে 6 থেকে 7% হারে বৃদ্ধি পায়, সেখানে নিম্নবিত্তদের আয়ের প্রবৃদ্ধি থাকে কত? মাত্র 1 থেকে 2%। আসলে অর্থনীতির কথা আমি এই জন্য বলছি যে অর্থনীতি কিন্তু সব কিছুর সাথে সম্পৃক্ত। এই জন্য অর্থনীতির এই যে একটা বিশাল ব্যবধান, এটা আসলে ভেঙে ফেলাটা খুব দরকার হয়ে পড়ছে। এর ফলে আসলে এই বৈষম্যের কারণে সামাজিকভাবে যে আমরা কত একটা খারাপ অবস্থায় আছি, এটা আপনারা হয়তো কল্পনা করতে পারছেন না, বুঝতে পারছেন না। কিন্তু সামাজিক বৈষম্য খুবই গভীরভাবে প্রকট একবারে। বাংলাদেশে এই বৈষম্যের প্রভাব খুবই স্পষ্ট। ধনীদের হাতে আজকাল কি পাওয়া যাচ্ছে? বাড়ি, গাড়ি, বিদেশে বিনিয়োগের সুযোগ। আর শ্রমজীবী নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাও প্রায় অসম্ভব হয়ে পড়ছে। মূল্যস্ফীতি তো আছে, বেকারত্ব আছে, মজুরি বৈষম্য সাধারণ মানুষের জীবন আসলে দুর্বিষহ করে তুলেছে। একইভাবে শিক্ষা, স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও কিন্তু বৈষম্য প্রকট। এটা কিন্তু আসলে কি যে সাংঘাতিক ব্যাপার-স্যাপার, আপনারা বুঝতে পারছেন না, বুঝে উঠতে পারছেন না। আসলে এই অবস্থায় রাষ্ট্র যদি কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে এই বৈষম্য আরও বাড়বে, এবং যার ফলে সামাজিক অস্থিরতা ক্রমাগত বৃদ্ধি পাবে। রাষ্ট্র পদক্ষেপ নেবে এটা না, হাদি ভাই থাকলেই পদক্ষেপ নিত। আমি বলছি, হাদি ভাইয়ের মতো থাকলে, বা হাদি ভাইয়ের মতো যদি কেউ জন্মায়, এটা নিয়ে কাজ করবে ইনশাল্লাহ। আমার মনে হয় তাই। আমার মনে হয় যে এটা নিয়ে, এই শ্রেণী বৈষম্য নিয়ে কারোর কাজ করা উচিত। এটা আমাদের বর্তমান সময়ের জন্য, বর্তমান পৃথিবীতে একটা অগ্রহণযোগ্য বিষয়। অর্থনৈতিক বৈষম্য দূর করতে আসলে প্রয়োজন ন্যায়সঙ্গত সম্পদ বন্টন এবং নীতি সংস্কার, কিন্তু এগুলো তো নাই ভাই আমাদের দেশে। পুঁজিবাদ এবং সমাজবাদ নয়, বরং সম্পদের সুষম বন্টন এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করাই শ্রেণী বৈষম্য দূর করার অন্যতম কার্যকর উপায়। আসলে ধর্মীয়ভাবে ইসলামী অর্থনীতি অনুসারে সম্পদের সুষম বন্টনের জন্য জাকাত এবং দানের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে শুধু বিত্তশালীদের মধ্যে সম্পদ আবর্তিত না হয়, বরং সমাজের প্রতিটি স্তরে পৌঁছে যায়। কিন্তু কার্যকর হয় কতটুকু ভাই? এছাড়াও দেখা যায় যে কর নীতির সংস্কার একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের কর ব্যবস্থায় অসঙ্গতি থাকার কারণে ধনীরা নানান সুবিধা পায়, আর সাধারণ মানুষকে প্রতি বছর বিভিন্ন করের বোঝা বইতে হয়। প্রগতিশীল কর নীতি বাস্তবায়ন করে উচ্চ আয়ের ব্যক্তিদের উপর আসলে অধিক কর আরোপ করা এবং কর ফাঁকি রোধ করা গেলে আয় বৈষম্য অনেকটাই হ্রাস পেতে পারে। এটা আমরা জানি। শ্রমিক, কৃষক এবং মধ্যবিত্ত শ্রেণীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সরকারি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দুর্নীতির দমন ছাড়া এই বৈষম্য হ্রাস আসলে সম্ভব কখনোই হবে না। সুতরাং আমার কেন জানি মনে হয় গল্প বাড়ছে আজকে অনেক। এই বৈষম্য যে চলছে দেশে, বৈষম্যের শৃঙ্খলটা ভাঙ্গার আমাদেরকে শপথ নিতে হবে হাদি ভাইয়ের মতো করে।
হাদি ভাই আমার মনে হয় যে এই বৈষম্যের শৃঙ্খল মানে হাদি ভাইয়ের মতো বলতে আমি এটাই বোঝাচ্ছি যে হাদি ভাই যে মানে জোর গরম যে একটা মানে জোরালো যে একটা বৈশিষ্ট্য তুলে ধরলেন, ইমপ্যাক্ট ফেলে গেলেন সমাজে, এরকম ব্যক্তি ছাড়া, এরকম ব্যক্তিদেরকে ছাড়া বা এই শুধু হাদি ভাই তো আসলে হাদি ভাই না, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, এবং এরা কিন্তু সবাই কিন্তু হাদি ভাইয়ের অংশ, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু এইরকম একটা আন্দোলনের মধ্য দিয়ে, গণজোয়ারের মধ্য দিয়ে আমার মনে হয় ন্যায় বিচার নিশ্চিত করা সম্ভব হতে পারে। এবং আমাদের এই শ্রেণীর বৈষম্যের যে শৃঙ্খল, এটা কিন্তু আসলে ভাঙার শপথটা আমাদেরকে এখনই নিতে হবে আমার মনে হয়। মোড়ল